আন্তর্জাতিক নারী দিবস আজ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। স্বাধীনতার ৫৪ বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা। পুরুষের মতো সমান কর্মঘণ্টার সমপরিমাণ কাজ করেও মেলে না ন্যায্য মজুরি। ২ দফা দাবিতে আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস চিকিৎসকরা। টানা ৩ দিন ২ ঘণ্টা করে চলবে কর্মসূচি। এবং রোজায় বেড়ে যায় লেবুর চাহিদা। মানিকগঞ্জে সস্তায় বাগান কিনে চড়া দামে বিক্রি করছেন ব্যাপারীরা। প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। নারীদের সম্ভাবনা এবং কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি আরও বলেন, নারী অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর উদযাপিত হয়। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। নারী সমাজের উন্নয়ন এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার। স্বাধীনতার ৫৪ বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা। পুরুষের মতো সমান কর্মঘণ্টা আর সমপরিমাণ কাজ করেও মিলছে না সমান মজুরি। জাতীয় অর্থনীতিতে নারী শ্রম এগিয়ে থাকলেও রাষ্ট্র, সমাজ, মালিকপক্ষের কাছে অধিকার বঞ্চিত তারা। অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের অজ্ঞতাকে সুযোগ হিসেবে দেখেন চাকরিদাতারা। এমন পরিস্থিতিতে আজ পালন করা হবে আন্তর্জাতিক নারী দিবস। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। কৃষি প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশের কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি। দেশের মোট শ্রমশক্তির ৪০.৬% কৃষিতে যুক্ত। এর মধ্যে 18.3% নারী। কৃষিতে নারীর সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছে গেছে। এরপরও মজুরির ক্ষেত্রে ব্যবধান দ্বিগুণ। সমান মজুরি দেয় না, পুরুষের তো সমান মজুরি দেয় না। 400 পরে 300 পরে ছেলেদেরও ওরা 1000-1500 টাকা করে নিয়ে যায়। পুরুষকে 800 দেয়, মেয়ে 400 দেয়। দেশের প্রাণী সম্পদ খাতেও বাড়ছে নারীর অংশগ্রহণ। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এ খাতে নারীর অংশগ্রহণ 88.2%। তবে অংশগ্রহণ বাড়লেও নেই মূল্যায়ন। নারীদের তোর মূল্যায়ন নাই, আমরা কামলা, তো ওদের কাছে কিছু না, আমাদের কোনো দাম আছে না। ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন ধানের চাতালে কাজ করা হাজিরা ভিত্তিক নারী শ্রমিক। হাড্ডিসার পরিশ্রমে ধান শুকানো, মাড়াই করা সহ সব ধরনের কাজে পুরুষ শ্রমিকের সমান কাজ করলেও তাদের চাইতে কম মজুরি পাচ্ছেন নারীরা। পুরুষ গ্রামে জেনে যাবা সেনাই বেশি দেবে না কেন? আমরা তো মহিলা মানুষ, আমাকে মহিলাকে একটু কমই চলে। আমার 220 টাকা দেয় বেটি। এই যে ধান নামাচ্ছে গাড়ি থেকে, এত টাকা দিব, বকশিস দিব। নির্মাণ খাতে শ্রমিকদের দুর্দশাও যেন দেখার কেউ নেই। শ্রমঘণ্টা, কাজের ধরনও পুরুষের মতো, কিন্তু মজুরির বেলায় যত বৈষম্য। পুরুষ মানুষের হলেই বেশি, মহিলাদের কম সব জায়গায়। এটা তো নতুন না, মনে করেন এটা তো বেশি দিব না, পুরুষের থেকে কম দিবই। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন বলছে, দেশে লিঙ্গভিত্তিক সমতা এখনো প্রায় 28%। অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য এখনো 56%। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়লেও মজুরি হতাশাজনক। কষ্ট হলে কি হবে? ধরো তো মহিলা পুরুষের তো সমান অধিকার দেয় না কাজে। আগে যা দেয় তাই নিয়ে কি করবো? তারা কয় যে আশেপাশে খোলায় যা দেয় আমরা তোমাকে তাই দিই। প্রতিবেদনটি আরো বলছে, নানা ধরনের নির্যাতন এবং মজুরি বৈষম্যের কারণে কর্মক্ষেত্র ছাড়তে বাধ্য হয় 60% বেশি নারী। কম মজুরিতে নারীদের শ্রম কেনার প্রতিবাদে সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। অথচ একবিংশ শতাব্দীতে এসেও মজুরি বৈষম্যের শিকার নারীরা। তাদের প্রশ্ন, তাদের এই আর্তনাদ কি নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছাবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা থাকলেও নারী শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য মজুরি থেকে আজও বঞ্চিত।
মেহেরপুরের বেশ কিছু চাতাল এবং ইট ভাটা বন্ধের সিদ্ধান্তে নারী শ্রমিকরা পড়েছেন বিপাকে। নারী বেকারত্ব দূরীকরণে কাজ করছে মহিলা অধিদপ্তর। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পুরুষের সমান শ্রম দিয়েও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন মেহেরপুরের নারী শ্রমিকরা। ইটভাটা, চাতাল, ইমারত নির্মাণে পুরুষের সমান কাজ করেন নারীরা, কিন্তু দৈনিক মজুরি হিসেবে পুরুষের চেয়ে অন্তত 200 টাকা কম পান। একজন পুরুষের দৈনিক মজুরি 600 থেকে 700 টাকা, সেখানে একজন নারী পান 350 থেকে 400 টাকা। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর শ্রম দিলেও পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করতে হচ্ছে প্রান্তিক এসব নারীদের। আমরা ইট ভাটায় কাজ করি, আমাদের 400 টাকা হাজিরি দেয়, পুরুষদের 600 টাকা হাজিরি দেয়। ইট ভাটায় কাজ করি আমরা, পেটের দায়ে আমরা খুব পরিশ্রম করে খাই। আমাদের 400 টাকা হাজিরা, বিটা চাইলে 600 টাকা হাজিরা। কিন্তু ইটভাটায় কাজ করে কোন রকম সংসার চললেও সেটি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তাই কাজ নিয়ে চিন্তায় পড়েছে জেলার অন্তত 50,000 নারী শ্রমিক। সকাল 7টায় কাজ করি, বিকাল 4টার সময় বাড়ি যাই। বড় অসহায় ভাটা বন্ধ করে আমরা অসহায় মানুষ, আমাদের চলা কোনো গতি নেই। নারী পুরুষের মজুরি বৈষম্য থাকা ঠিক না জানিয়ে এই কর্মকর্তা বললেন, বৈষম্য দূরীকরণে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে। নারী শ্রমিকরা আছে, তারা সমান মজুরি পায় না পুরুষের সমান। এই মজুরি বৈষম্য দূরীকরণে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং এই মজুরি বৈষম্য থাকা উচিত না। পুরুষের সমান নারীরাও মজুরি পাবে, এটা তাদের অধিকার বলে মনে করেন প্রান্তিক নারী শ্রমিকরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। 2 দফা দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এদিন সকাল 10টা থেকে টানা 3 দিন 2 ঘন্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার ফোরামের পক্ষে ডাক্তার মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি এবং সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে এবং সব চিকিৎসা সোসাইটির সমর্থনে 8, 9 এবং 10 মার্চ প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। দর্শক, এবার আমরা যাব কুমিল্লা জেলার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার নিমসার বাজারে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, নিমসার কাঁচা বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার সবজি বিক্রি হয়, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? লিজা, যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার নিমসার বাজারে। এই নিমসার বাজারটি কিন্তু মূলত কুমিল্লার যেই শহর, এই শহরের কুমিল্লা জেলার মধ্যে সর্ববৃহত্তর একটি পাইকারি বাজার। আমরা রয়েছি সেখানে। একটু সবজির দরদাম নিয়ে, রোজার প্রথম সপ্তাহের এই কি অবস্থা সেটি নিয়ে আমরা একটু কথা বলবো এখানের একজন পাইকারি ব্যবসায়ীর সাথে। আপনি আমাদেরকে একটু জানাবেন প্লিজ, বর্তমানে সবজির দরদাম কেমন রয়েছে, কোন সবজির দাম কেমন আমাদেরকে একটু জানাবেন। আপনার বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজি বেগুন, লেবু 40 টাকা 50 টাকা হালি বিক্রি হচ্ছে লেবু। তারপরে আপনার গাজর 14 টাকা 15 টাকা কেজি গাজর। তারপরে আপনার শসা বিক্রি হচ্ছে 25 টাকা 28 টাকা কেজি শসা। তারপর পেঁয়াজ বেচতেছে আমরা 18-17 টাকা কেজি, যেটা লাল পেঁয়াজটা। আর দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে 28 টাকা 30 টাকা কেজি। তারপরে আপনার গাজর। সবজির দরদাম কেমন রয়েছে তুলনামূলক ভাবে? সবজির দাম বর্তমান কমই আছে, ধরেন তুলনামূলক ভাবে যা মানুষ খাইতে পারে সেভাবে আছে, কমই আছে, বেশি নাই। ধরেন এই বিগত 1 সপ্তাহে সবজির ব্যাপারীরা যা কিনতেছে তার থেকে এখানে প্রতি কেজি 5 টাকা 6 টাকা কম বেচা লাগতেছে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি আসলে শুনছিলেন, এখানকার একজন পাইকারি সবজি বিক্রেতা আমাদেরকে জানাচ্ছিলেন বর্তমান বাজার পরিস্থিতি। ওনারা কিন্তু আমাদেরকে বলেছে যে বিগত দিনের তুলনায় সবচেয়ে কম সবজি বাজার রয়েছে বর্তমানে। এই সবজি বাজারের বর্তমানে সাধারণ পাবলিক স্বস্তিতে রয়েছে। কৃষকরাও কিন্তু আমাদেরকে আক্ষেপ করে জানিয়েছে তারা তুলনামূলকভাবে যে মূল্য পাওয়ার কথা ছিল সেই মূল্য, সঠিক ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। এই যে আক্ষেপের জায়গাটুকু, এটি কিন্তু আমাদেরকে ক্রেতারা জানিয়েছে যে তারাও কিন্তু আমাদেরকে স্বস্তি প্রকাশ করে জানিয়েছে যে সর্বনিম্ন মূল্যে তারা সবজি খেতে পারে, তারা সন্তুষ্ট আছে। তো এই ছিল কুমিল্লার নিমসার সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। লিজা। জি শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ।
রমজান আসলেই লেবুর বাগান কিনতে মানিকগঞ্জে বেড়ে যায় ব্যাপারীদের আনাগোনা। কম দামে বাগান কিনে সিন্ডিকেট তৈরি করে চড়া দামে বাজারে ওঠায় লেবু। তখন ক্রেতারা বেশি দামে লেবু কিনতে বাধ্য হন। এমন বাস্তবতায় দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি চান ক্রেতারা। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সারা বছর লেবুর চাহিদা থাকলেও রমজান এলে তা বেড়ে দাঁড়ায় 3 গুণ। কিন্তু পাইকারদের রোষানলে পড়ে লাভের মুখ দেখতে পান না বাগান মালিকরা। রমজান আসার আগেই লোভে ফেলে অগ্রিম দাদন দিয়ে লেবুর বাগান কিনে নেন পাইকাররা। পরে লেবু মজুত করে বেশি দামে বিক্রি করেন বাজারে। তারা কিনে এই জিনিসগুলো স্টক করে, তারপরে হয়তো যখন দাম বাড়ায় না হলে বেচছে না। লেবুর দাম বেশি আমাদেরও কিনতে হচ্ছে এবং সাধারণ জনগণেরও লেবু বেশি টাকাতে কিনতে হচ্ছে। পাইকারি বর্তমানে 120 টাকা। আমরা না কোনো ব্যবসা করে পারতেছি না, হিমশিম খাইতেছি। রমজানে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে লেবুর আকার ও মান ভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 120 টাকায়। খুচরা বাজারে যা কিনতে হচ্ছে 140 থেকে 200 টাকায়। ক্রেতাদের দাবি দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকির। লেবুর দামটা আর কি বাড়তে প্রশাসনের তদারকি থাকতে হবে, এটাই আর কি। আরো যদি মনিটরিং করে তাইলে হচ্ছে খালি লেবু না, যে কোনো বাজারে আপনার হচ্ছে কন্ট্রোলে থাকবে। রমজানের কারণে লেবুর চাহিদা বেশি থাকায় বেশি দামে লেবু বিক্রি করছে পাইকাররা। লেবুর আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রোজার প্রথম থেকে আমরা বিষয়টা খেয়াল করছি যে বাজারে লেবুর মূল্যটা একটু ঊর্ধ্বগতির দিকে। প্রত্যেক বাসা বাড়িতে 2-1টি করে লেবু গাছ তারা রোপণ করেন আর কি। তাহলে আমাদের যে চাহিদাকালীন সময়ে আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় লেবুটা সংগ্রহ করতে পারি। লেবুর দাম নিয়ন্ত্রণ সহ রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। বাজারের দাম অনেক বেশি, এই জন্য আমরা কাজ করতেছি যাতে বেশি দাম না নিতে পারে, আর যদি কোনো ব্যত্যয় পাই তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবছর জেলায় 233 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে, যা থেকে 3415 মেট্রিক টন লেবু উৎপাদন হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। মৌলভীবাজারের কোমলগঞ্জে গ্রাফটিং টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এনজিও এবং ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে টমেটো ক্ষেত এবং নার্সারি করে দুশ্চিন্তায় পড়েছিল কৃষকরা। তবে এখন আলোর মুখ দেখতে শুরু করছেন। যদিও হিমাগার না থাকায় কোটি টাকার টমেটো নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আয়ের বড় উৎস টমেটো চাষ। কয়েক দশক ধরেই টমেটো চারার গ্রাফটিং চাষ করছে এখানকার লোকজন। কিন্তু এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার প্রায় 400 কৃষক। বন্যায় কয়েক লক্ষ টমেটো চারা নষ্ট হয়েছে, তাতে ক্ষতির পরিমাণ 20 কোটি টাকা। এনজিও ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে টমেটো চাষ করে দুশ্চিন্তায় পড়লেও ভাগ্য বদলের চেষ্টা করছেন তারা। উপজেলার আলীনগর, আদমপুর, তিলকপুর, জামিরকোনা, হোমেরজান, পাত্রখোলা, কাটাবিল সহ পুরো উপজেলায় টমেটোর চাষ হয়েছে। কৃষকরা বলছেন 1000 হেক্টরেরও বেশি জমিতে টমেটো চাষ করেছেন তারা। তবে টমেটো বিক্রির শেষ পর্যায়ে হিমাগার না থাকায় কোটি কোটি টাকার মাল নষ্ট হয় দাবি কৃষকদের। মালটা বিক্রি করার জন্য একটা হিমাগার নাই, এই মালটা স্টক করে রাখার জন্য। ক্ষয়ক্ষতির তো শেষ নাই, কমসে কম 20 কোটি টাকা হইব। আমরা 3টা ইউনিয়নের ভিতরে গেছে, খালি আমরা চাষি হলোর সুদে বুদে টাকা নিয়া আবার শুরু করছে করিয়া মোটামুটি এখন একটা বাম্পার ফলন আসার মুখ তারা দেখছে। লস হইল নিজের, লাভ হইল নিজের। তবে কৃষি অফিসে আমরা কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাইছি না। কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য প্রণোদনা দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। 500 হেক্টর জমিতে আমরা ক্ষতি নিরূপণ করেছি এবং চাষিদেরকে আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে, আমরা উপসি সবজি পাশাপাশি হাইব্রিড সবজি প্রণোদনা দেওয়ার মাধ্যমে তাদের ক্ষতিটা যেন পুষিয়ে নিতে পারে এই চেষ্টা আমরা বিতরণ চলমান রয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের তদারকি সহ কৃষকরা চান সরকারি পৃষ্ঠপোষকতা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার আসাদপন্থী অন্তত ১৬২ জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারি নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সরকারকে চিঠি লিখে জানিয়েছেন তারা যদি আলোচনায় বসে তাহলে সেটাই ভালো হবে, না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে যা তেহরানের জন্য ভয়াবহ হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখা কোনোভাবেই অনুমোদন করা যাবে না। তবে ইরান এর আগে জানিয়েছিল তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে তা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন ট্রাম্প প্রশাসন তাদের সর্বোচ্চ চাপ নীতি স্থগিত করবে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের মেগা ফাইনাল কাল। শিরোপার জন্য মুখিয়ে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এরই মধ্যে এক মাঠে ফাইনাল হওয়ার ভ্রমণ জটিলতা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে, কারণ ভারত ছাড়া সব দলকেই ম্যাচ খেলতে পাড়ি দিতে হয়েছে 1000 কিলোমিটারের বেশি পথ। সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে নিউজিল্যান্ড। বাকিটা জানাচ্ছেন মুদাসির আলী। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বাকি শুধু এখন শিরোপা লড়াইয়ের ম্যাচ, যেটি হবে দুবাইতে। হাইব্রিড মডেলের এই আসরে শুরু থেকেই ভারতের এক ভেন্যুতে খেলা নিয়ে নানান সমালোচনা হয়ে আসছে। এবারে যেন সেই আলোচনায় ঘির হারল এক প্রতিবেদন। কোন দলকে কতটুকু ভ্রমণ করতে হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন মাধ্যম রেডিট পেজ আর ক্রিকেট। তাতে দেখা যায় সবচেয়ে বেশিবার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে করাচি থেকে রাওয়ালপিন্ডি, এরপর দুবাই, তারপর আবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য তারা এসেছিল লাহোরে। এরপর আবার ফাইনাল খেলতে গেল দুবাইতে। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা ৭০৪৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করে নিউজিল্যান্ডের পরের অবস্থান দক্ষিণ আফ্রিকার, তারপর যথাক্রমে অবস্থান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। আর ১৯৫৩ কিলোমিটার পথ ভ্রমণ করে তাদের পরেই অবস্থান বাংলাদেশের। একমাত্র ভারত ছাড়া সবাইকেই 1000-এর বেশি কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরেই প্রভাব ফেলে তা নয়, একই সঙ্গে লজিস্টিক ও নিরাপত্তার জটিলতাও সৃষ্টি করে। এতে পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সবশেষ ফাইনাল ম্যাচটিতে কি হয় এখন সবার দৃষ্টি সেদিকে। তবে মাঠের সুবিধা যে ভারতের আছে তা এখন অনেকটাই স্পষ্ট। মুদাসির আলী, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার উষা ফেরদৌস। উষা, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং সেই সাথে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনাকেও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। জি, ধন্যবাদ। চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার। নারীরই হয় এমন রোগ 12টি, আক্রান্ত 4,35,00,000। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আন্তর্জাতিক নারী দিবস আজ, পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার। পুলিশের বাধায় হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ। দৈনিক সমকাল, নির্বাচনী প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার, নিষিদ্ধ হিজবুতের মিছিল, পুলিশের সঙ্গে সংঘাত। বাংলাদেশ প্রতিদিন, স্বাস্থ্য শিক্ষায় ছেলে খেলা, বাংলাদেশি নারীর সাফল্য ঈর্ষণীয়, আন্তর্জাতিক নারী দিবস আজ। দৈনিক যুগান্তর, আন্তর্জাতিক নারী দিবস আজ, জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান। ভোল পাল্টে শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও প্রভাবশালী, ফ্যাসিস্টের দোসররা বহাল। দৈনিক বণিক বার্তা,
পুরনো আমলের মতোই নিয়োগে অনিয়মের অভিযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। পট পরিবর্তনে জাতিসংঘ 2007 সালে রেনাটা লক, 2024 সালে ভলকার তুর্ক। দ্য ডেইলি স্টার, রূপপুর পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট আইস কুইক কমপ্লিশন, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, দ্য পিকচার অফ ভায়োলেন্স এগেইনস্ট, ফ্লাইট টু ইনক্রিজ উইমেন্স পলিটিক্যাল। উষা, আমরা জেনে নিলাম আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজ তো বিশ্ব নারী দিবস, তো আপনি তো পুরুষের পাশাপাশি হাটে মাঠে ঘাটে সাংবাদিকতা করছেন, নারী সাংবাদিকতা নিয়ে আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আমি হচ্ছে দীর্ঘ 11 বছরই হচ্ছে সাংবাদিকতায় কাজ করছি এবং মাঠে কাজ করছি। তো সাংবাদিকতা আসলে হচ্ছে সব জায়গায় চ্যালেঞ্জ, শুধু যে নারীর ক্ষেত্রে ব্যাপারটা এমন না, পুরুষদের ক্ষেত্রেও সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং। আর যদি সেটা নারীর ক্ষেত্রে হয় সেটি আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এখন মিডিয়া প্রবাহের যুগে, যেমন হচ্ছে সামাজিক মাধ্যমগুলো যেগুলো আছে, যে কোনো একটা ঘটনা প্রবাহ গণমাধ্যমে আসার আগেই অনেক রকম গল্প গুজব বা মন গড়া অনেক রকম বিভ্রান্তিকর তথ্যে এক ধরনের হচ্ছে জগৎ খিচুড়ির মতো অবস্থা তারা তৈরি করে ফেলে। তো সেই ক্ষেত্রে যদি সাংবাদিক নারী হয় সেই ক্ষেত্রে আরও বেশি সমস্যার মুখোমুখি হয় নারীরা, কারণ তখন দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ইস্যুতে তার ব্যক্তিগত কিংবা পারিবারিক এরকম অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করে হচ্ছে তাকে এক ধরনের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, সেটা একটা। আর হচ্ছে নারী সাংবাদিকতার ক্ষেত্রে আরেকটা যেটা চ্যালেঞ্জ, যে হচ্ছে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা হচ্ছে চ্যালেঞ্জের জায়গাগুলো, কৃষি কিংবা হচ্ছে আবার মানে বিভিন্ন রকম পরিবেশগত যে বর্তমানে যে পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে, সেখানে হচ্ছে নারী সাংবাদিকদের উপস্থিতি অনেক কম। বিশেষ করে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক অফিস বা প্রতিষ্ঠান মনে করে যে এই জায়গাগুলোতে, যেমন আপনি যখন বন্যায় যখন পুরো দেশ তলিয়ে যাচ্ছে কিংবা দুর্গত এলাকাগুলোতে, সেখানে আপনি দেখবেন হচ্ছে নারীদেরকে খুব কমই পাঠানো হচ্ছে, সেইখানে হচ্ছে পুরুষ সাংবাদিকদেরকেই বেশি পাঠানো হচ্ছে, মনে করছে যে তারা হয়তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না। কিন্তু আসলে কিন্তু তারা পারছে এবং তারা তাদের হচ্ছে অবদান রাখছে। নারীদেরকে হচ্ছে দুই ধরনের হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, একটি হচ্ছে তারা পারে সেটি দেখাতে হয় একবার, এবং দ্বিতীয়টি হচ্ছে তারা নারী হিসেবে পারছে সেইটা একবার দেখাতে হয়। তো তারপরে হচ্ছে যেমন পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে, যেমন হচ্ছে এই যে হিট স্ট্রোক, হিট অ্যালার্ট বা এই ধরনের যে চ্যালেঞ্জের জায়গাগুলো, সেখানেও আসলে নারীদের উপস্থিতি কম। তো মানে এটা উপস্থিতিটা কম কেন, মানে ফিজিক্যালি তার আনফিট এজন্য কি, নাকি আসলে এখানে দমিয়ে রাখা হচ্ছে নারীদের? না, আসলে আনফিট কখনোই না, কারণ তারা নারীরা অনেক বেশি চ্যালেঞ্জিং জায়গা থেকেই কাজ করছে। মানে অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকরাই মনে করছেন যে এই জায়গাগুলো হচ্ছে নারীর জন্য চ্যালেঞ্জ, তো এই জন্য হচ্ছে নারীদেরকে এই জায়গাগুলোতে হচ্ছে কম যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয় আর কি। আপনার বক্তব্যে অলরেডি চলে আসছে যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো বা বৈষম্যগুলো, এছাড়া কি আরো কোনো রিপোর্টার হিসেবে, নারী রিপোর্টার হিসেবে আরো কোনো বৈষম্যের শিকার কি আপনি হন বা দেখতে পান অন্য কোনো সহকর্মীর ক্ষেত্রে কোনো বৈষম্য? নারীরা মানে যত বৈষম্যই হোক, নারীরা কিন্তু তাদের সাংবাদিকতায় অনেক বেশি অবদান রাখার চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে তারা। আর বিশেষ করে হচ্ছে চ্যালেঞ্জের জায়গাগুলো, সেগুলোও তারা মোকাবেলা করার চেষ্টা করে। তবে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে চ্যালেঞ্জ মানে খুব বেশি সমস্যা হয় বা হচ্ছে, সেটি হচ্ছে আসলে দেখা যায় যে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সহকর্মীদের কাছ থেকে অনেক সময় খুব বেশি হচ্ছে সহযোগিতা পাওয়া যায় না, বা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কাজের জায়গায় হচ্ছে নারীকে নারী হিসেবেই দেখা হয়, যে অনেকগুলো হচ্ছে জায়গায় যে তো নারী আসলে কি পারবে কিনা, যে পারবে কিনা, এটা হচ্ছে কি করবে সে ওখানে গিয়ে। আচ্ছা, ন্যায্য মজুরির ক্ষেত্রে হ্যাঁ আপনার কি মনে হয় আমাদের সরকারে কি কি করণীয় আছে নারীদের ন্যায্য মজুরির ক্ষেত্রে? নারীরা আসলে মানে সৃষ্টির শুরু থেকেই, আমি যদি কৃষি কাজে বলি, সৃষ্টির শুরু থেকে কৃষিটা নারীর হাত ধরেই এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এই একবিংশ শতাব্দীতে এসেও নারীরা কিন্তু মজুরি বৈষম্যের শিকার। এবং কৃষিক্ষেত্রে দেখা যায় যে অর্ধেক, মানে সমান কাজ সমান সময় ব্যয় করেও নারীরা হচ্ছে পুরুষের তুলনায় অর্ধেক মজুরি পায়, এবং হচ্ছে ইটভাটা বলেন, ধানের চাতালে বলেন, সব ক্ষেত্রেই হচ্ছে নারীরা অর্ধেক মজুরি বৈষম্যের শিকার। তো
এই একবিংশ শতাব্দীতে সেই ব্যাপারটা আসলেই দুঃখজনক। এবং শুধু কৃষি বা শ্রম বা হচ্ছে ধানের চাতাল না, আপনি অনেক কর্পোরেট হাউস কিংবা কর্পোরেট জবগুলোতেও আপনি দেখবেন যে হচ্ছে সেখানেও হচ্ছে নারী হিসেবে নারীরা মানে একজন কর্মী হিসেবে নয়, নারী হিসেবে তাদেরকে দেখা, এবং সেখানে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই নারীরা তাদের মজুরি বৈষম্য বা হচ্ছে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আর এ ব্যাপারে আপনি কি সরকারকে কিছু বলবেন? নারীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক থাকবে। একজন নারী হিসেবে সব নারীর কথা বলতে গিয়ে আমি এটাই বলবো যে একজন সহকর্মী হিসেবে নয়, একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে যেন সরকার নারীকে তার প্রাপ্য সম্মান, তার প্রাপ্য মজুরি এবং তার হচ্ছে জায়গাটি নিয়ে কাজ করে। এবং নারীদের জন্য যে আইনগুলো আছে নারী বৈষম্যের ক্ষেত্রে বা হচ্ছে নারী মজুরির ক্ষেত্রে, সেগুলো যেন যথাযথ প্রয়োগ হয় এবং অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের যে অবদান, সেই ক্ষেত্রে নারীরা যে পরিমাণ মজুরি বৈষম্যের শিকার হচ্ছে, সেটি যেন শ্রম আইন আরও কঠিন করে হচ্ছে নারীদের ন্যায্য মজুরি ফিরিয়ে দেওয়া হয়। আমার এই আন্তর্জাতিক নারী দিবসে আমি একজন নারী হিসেবে আমার এটাই সরকারের প্রতি প্রত্যাশা। জি উষা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক নারী দিবস আজ। উন্নত বিশ্বের সাথে তাল মিলে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা, প্রত্যাশা প্রধান উপদেষ্টা। স্বাধীনতার 54 বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা, পুরুষের মতো সমান কর্মঘণ্টার সমপরিমাণ কাজ করেও মেলে না ন্যায্য মজুরি। 2 দফা দাবিতে আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস চিকিৎসকরা, টানা 3 দিন 2 ঘন্টা করে চলবে কর্মসূচি। এবং রোজায় বেড়ে যায় লেবুর চাহিদা, মানিকগঞ্জে সস্তায় বাগান কিনে চড়া দামে বিক্রি করছেন ব্যাপারীরা, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।